আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সহকারী অধ্যাপক, দর্শন, আমলা সরকারি কলেজ। একাদশ শ্রেণীর যে সকল শিক্ষার্থীদের যুক্তিবিদ্যা বিষয় রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটি ক্লাস উপস্থাপন করছি। আজকের ক্লাসটিতে যে বিষয় আলোচনা করা হবে তা হলো অনুভবতি, অর্থাৎ যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্রে যেসব অনুভবতি পড়ানো হয় তাদের মধ্যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ অনুভবতি নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্লাসটি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারে আসবে। সুতরাং ক্লাসটি মনোযোগ দিয়ে অধ্যয়ন করার জন্য, মনোযোগ দিয়ে শোনার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি। আশা রাখি করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্রে এই ক্লাসটি একটি আলাদা সংযোজক ও গতির সঞ্চার করবে। সবাইকে ক্লাসে আহ্বান জানাচ্ছি। যুক্তিবিদ্যার প্রথম পত্রের আলোচ্য বিষয় হলো অনুপপত্তি। আমরা অনুপপত্তিতে যে সকল বিষয় আলোচনা করব সেগুলো হলো এ বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি, ও বাক্যের অবৈধ আবর্তন, চতুষ্পদী অনুপপত্তি, অবাক্য মধ্যপদজনিত অনুপপত্তি, অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি, অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি, অনুপ স্বীকৃতিমূলক অনুপপত্তি ও পূর্ব স্বীকৃতিমূলক অনুপপত্তি। এখন এ বাক্যের সরল আবর্তন জনিত অনুপপত্তি সম্পর্কে যেসব বিষয়গুলো রয়েছে তা সংক্ষেপে উপস্থাপন করছি। এ বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি জানার আগে আমাদের জানতে হবে সরল আবর্তন কি। সরল আবর্তন হলো যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই রূপ থাকে তাকে সরল আবর্তন বলে। যেমন ই বাক্যের আবর্তন করলে ই বাক্য যদি পাওয়া যায় তাহলে সেটি হবে সরল আবর্তনজনিত সরল আবর্তন। আবার এ বাক্যের আবর্তন করে যদি আমরা এ বাক্য পাই তাহলে সেটি হবে এ বাক্যের সরল আবর্তন। আই বাক্যের আবর্তন করে যদি আমরা আই বাক্য পাই তাহলেও সেটা হবে সরল আবর্তন। কিন্তু আবর্তন করতে গেলে, আবর্তন যেহেতু একটি অমাধ্যম অনুমান, এখানে একটি মাত্র আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা কিছু নিয়ম কানুনের উপর নির্ভর করে সম্পূর্ণ হয়। সেই নিয়ম কানুনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এখন আমরা দেখি যে এ বাক্যের ক্ষেত্রে আমরা যদি সরল আবর্তন করি তাহলে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না এই নিয়মটি ঠিক রেখে আবর্তন করতে পারি কিনা। আমরা দেখেছি যে এ বাক্যের ক্ষেত্রে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ উভয়ই পরিবর্তিত হয়, অর্থাৎ আবর্তনীয়ের উদ্দেশ্য পদ হয় আবর্তিতের বিধেয় পদ এবং আবর্তনীয়ের বিধেয় পদ হয় আবর্তিতের উদ্দেশ্য পদ। সুতরাং পদগুলো পরিবর্তন হয়, আর পদগুলো পরিবর্তন হয় বলেই সরল আবর্তনের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। যেমন আমরা এই বাক্যটি যদি দেখি, এখানে মানুষ পদটি এই বাক্যের বিধেয় পদ, এই পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য পদে পরিণত হয়েছে। আমরা জানি এ বাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য, কিন্তু এ বাক্যের বিধেয় পদটি
অব্যক্ত। যদি তাই হয় তাহলে আমরা এখানে সরল আবর্তনের যে প্রক্রিয়া সেটা ঠিক রেখে যদি অগ্রসর হই তাহলে অবশ্যই আবর্তনের যে নিয়ম রয়েছে সেই নিয়মের লঙ্ঘন ঘটবে। অর্থাৎ এই যে অব্যক্ত বিধেয় পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু এটি এ বাক্যের উদ্দেশ্য পদ, অতএব এটা ব্যাপ্য হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে হয় সূচক বাক্যের অর্থাৎ সদর্থক বাক্যের বিধেয় পদটি অব্যাপ্য থাকে, সুতরাং এই বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। আমরা এই বাক্যের আবর্তন যদি বৈধভাবে করতে চাই তাহলে সেটাকে অবশ্যই আমরা আই বাক্যে পরিণত আমরা করব, আদারওয়াইজ এটা সরল আবর্তন হবে না। যেমন আমরা যদি এখানে লিখতাম যে অতএব কিছু মানুষ হন শিক্ষক, তাহলে বাক্যটি সঠিক হতো এবং এখানে কোনো নিয়ম কানুনের লঙ্ঘন ঘটতো না। কিন্তু আমরা যদি এ বাক্য পেতে চাই তাহলে আমাদের এখানে এই নিয়মের লঙ্ঘন ঘটবে, অর্থাৎ অব্যাপ্য বিধেয় পদকে সিদ্ধান্তে আমরা ব্যাপ্য করে ফেলবো। এই কারণে আই বাক্যের সরল আবর্তন হয় না। আর যদি আমরা এটা করি তাহলে এ বাক্যের সরল আবর্তন জনিত অনুপপত্তি ঘটবে। আমরা এবার পরের তাতে যাই। পরেরটা রয়েছে ও বাক্যের অবৈধ আবর্তন। আমরা জানি, আগেই বলেছি যে আবর্তনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। কিন্তু আমরা যখন ও বাক্যের আবর্তন করি, এখানে একটা আমরা উদাহরণ দিয়েছি। এই একটি উদাহরণ, আশ্রয় বচন হলো ও বাক্য কিছু মানুষ নয় সৎ। এখানে কিছু মানুষ পদটি, এই পদটি, এখানে এই পদটি অব্যাপ্য, কিছু মানুষ নয় সৎ পদটি অব্যাপ্য, কিছু মানুষ নয় সৎ পদটি অব্যাপ্য। এই পদটি, এই মানুষ পদটি এখানে চলে গিয়েছে, অর্থাৎ সিদ্ধান্তের বিধেয় পদে পরিণত হয়েছে। আর এটা নঙার্থক যুক্তি বাক্য। নঙার্থক যুক্তি বাক্যের বিধেয় পদ সবসময় ব্যাপ্য হয়ে যায়। সুতরাং এখানে এখানে মানুষ পদটি অব্যাপ্য, সিদ্ধান্তে মানুষ পদটি ও বাক্যের বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি ও বাক্যের বিধেয় পদটি ব্যাপ্য হয় আর ও বাক্যের উদ্দেশ্য পদটি অব্যাপ্য থাকে। আবর্তনের নিয়ম অনুযায়ী উদ্দেশ্য পদটি বিধেয় পদে পরিণত হবে এবং বিধেয় পদটি উদ্দেশ্য পদে পরিণত হবে। সুতরাং এখানে ও বাক্যের আবর্তন করাই আবর্তনের নিয়মের লঙ্ঘন ঘটেছে। আমরা আবর্তনের নিয়ম যদি দেখি তাহলে সেখানে একটি নিয়ম রয়েছে। সেই নিয়মে বলা হয়েছে কোনো অব্যাপ্য আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যায় না। যদি আমরা সেটা করি তাহলে অবৈধ আবর্তন দেখা দিবে। সুতরাং এখানে আমরা উদাহরণে দেখিয়ে দিচ্ছি যে ও বাক্যের আবর্তন করলে অব্যাপ্য উদ্দেশ্য পদটি সিদ্ধান্তে নঙার্থক যুক্তি বাক্যের বিধেয় পদে পরিণত হওয়ায় পদটি ব্যাপ্য হয়ে যায়। সুতরাং ও বাক্যের এটা শুধু ও বাক্যের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য ক্ষেত্রে হয় না বলে ও বাক্যের আবর্তন করলেই সেটি অবৈধ হয়ে যায়, অর্থাৎ ও বাক্যের আবর্তন মূলত সম্ভব নয়। এখন আমরা চতুষ্পদী অনুপপত্তি নিয়ে আলোচনা করি।
চতুষ্পদী অনুপবর্তী সহানুমানের একটি গুরুত্বপূর্ণ অনুপবর্তী। এখানে সহানুমানের একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যে একটি যুক্তি বাক্যে কেবল 3টি পদ থাকবে, 3টির বেশি পদ থাকবে না। এই পদগুলো হলো প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্য পদ। আর এই 3টি পদ যেহেতু সহানুমানে 3টি বাক্য থাকে, যুক্তি বাক্য থাকে, এর মধ্যে 2টি হচ্ছে আশ্রয় বাক্য, 2টি আশ্রয় বাক্য আর একটি হলো সিদ্ধান্ত। এই 2টি হলো আশ্রয় বচন, এই 2টি আশ্রয় বচন, আর এটি হলো সিদ্ধান্ত। এটি হলো সিদ্ধান্ত। এখানে আশ্রয় বচন এবং সিদ্ধান্ত মিলিয়ে 3টি বাক্য রয়েছে। এই 3টি বাক্যের প্রতিটি বাক্যে 2টি করে পদ থাকবে। এই 2টি করে পদ মোট পদ থাকলে মোট 6টি পদ থাকার কথা। তো আমরা বলেছি যে প্রতিটি পদ 2বার করে ব্যবহৃত হবে, সুতরাং পদের সংখ্যা হবে 3টি। এই 3টি পদ হলো প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্য পদ। এই প্রত্যেকটি পদই 2বার করে ব্যবহার হবে, সুতরাং পদের সংখ্যা হবে 3টি এবং 3টি। 3টির বেশি পদ হতে পারবে না। যদি 3টির বেশি পদ না হয়ে 4টি পদ আমরা কোনো যুক্তিতে ব্যবহার করি, তাহলে সেই যুক্তিতে অনুপবর্তী দেখা দিবে। আর এই ধরনের অনুপবর্তীর নাম হলো চতুষ্পদী অনুপবর্তী। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখি। এখানে প্রথম 2টা আশ্রয় বচন। এই আশ্রয় বচনের প্রথমটি হলো কাক হয় কালো রং বিশিষ্ট, রুহির চুল হয় কালো, অতএব রুহি হয় কাক। এটি হলো সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত নিলাম আশ্রয় বচনের উপর ভিত্তি করে যে রুহি হয় কাক, কিন্তু আমাদের সিদ্ধান্তটি বৈধ হতো যদি নিয়ম কানুন ঠিক থাকতো। অর্থাৎ আমরা বলেছি যে একটি যুক্তি বাক্যে 3টি পদ থাকবে এবং প্রতিটি পদ 2বার করে ব্যবহার হবে। যদি সেই প্রক্রিয়াটি ঠিক থাকতো তাহলেও আমরা বৈধতার সন্ধান এখানে করতে পারতাম, কিন্তু এখানে আমরা দেখছি যে 3টি না বরং 4টি পদ রয়েছে। যেমন কাক একটি পদ, এখানে লিখেছি আমি কাক। প্রথম আশ্রয় বচনের, প্রধান আশ্রয় বচনের 2টি পদ হলো, একটি হচ্ছে কাক, উদ্দেশ্য পদ হচ্ছে কাক, আর বিধেয় পদ হলো কালো রং বিশিষ্ট। আর অপ্রধান আশ্রয় বচনের উদ্দেশ্য পদ হলো রুহির চুল এবং বিধেয় পদ হলো কালো। আমরা এখানে কালো রং বিশিষ্ট এবং কালো দুটিকে একই পদ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি, অর্থাৎ এটিকে আমরা মধ্যপদ ভেবে, এই দুটিকে আমরা মধ্যপদ ভেবে সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপদ, এই দুটিকে আমরা মধ্যপদ ভেবে সিদ্ধান্ত নিয়েছি, অথচ এই দুটি কিন্তু এই দুটি ভিন্ন পদ। এখানে মধ্যপদ একটি যুক্তি বাক্যে অবশ্যই 2টি ভিন্ন পদ নিয়ে মধ্যপদ গঠিত হবে না, একই পদ নিয়ে মধ্যপদ গঠিত হবে। অর্থাৎ এখানে যদি কালো রং বিশিষ্ট মধ্যপদ হয়ে থাকে তাহলে অপ্রধান আশ্রয় বচনেও এটাকে কালো রং বিশিষ্ট নামক পদই হতে হবে, কিন্তু এখানে সেটা করা হয়নি। সুতরাং মধ্যপদের সংখ্যা আলাদা আলাদা ভাবে দুটিতে পরিণত হয়েছে, যার ফলে মধ্যপদ একাই 2টি সংখ্যায় পরিণত হয়েছে। আর এখানে প্রধান পদ একটি, অপ্রধান পদ একটি, আর মধ্যপদ হয়েছে 2টি, সুতরাং পদের সংখ্যা হয়ে গিয়েছে 4টি। আর এই প্রক্রিয়ায় আমরা যদি কোনো কোনো যুক্তি গঠন করি তাহলে সেই যুক্তিটিতে অনুপবর্তী ঘটবে এবং এই অনুপবর্তীর নাম হলো চতুষ্পদী অনুপবর্তী। সুতরাং এই প্রক্রিয়ায়
অসংখ্য উদাহরণ রয়েছে, সেসব উদাহরণগুলো যদি এই ছকে মিলে যায় সেটা পড়বে চতুষ্পদী অনুপপত্তির মধ্যে। এখন আমরা পরেরটাতে যাই। পরেরটা হলো অব্যপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। সহনমানের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো সহনমানের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো মধ্যপদকে দুটি আশ্রয় বাক্যের যে কোনো একটিতে অন্তত একবার ব্যক্ত হতে হবে। আমরা যদি মধ্যপদকে কোনো আশ্রয় বচনে একবারও ব্যবহার না করে অনুমান গঠন করি বা যুক্তি গঠন করি, তাহলে সেই যুক্তিটি অবৈধ হবে এবং এই ধরনের অবৈধ যুক্তির নাম হচ্ছে অব্যপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। সহনমানের নিয়ম অনুযায়ী মধ্যপদকে দুটি আশ্রয় বাক্যের যে কোনো একটিতে অন্তত একবার ব্যপ্ত হতে হবে। আমরা যুক্তি গঠনের ক্ষেত্রে যদি এই নিয়মটি লঙ্ঘন করি এবং মধ্যপদকে কোনো আশ্রয় বচনে যদি একবারও ব্যক্ত না করি, তাহলে সেই যুক্তিটিতে অনুপপত্তি ঘটবে এবং এই ধরনের অনুপপত্তির নাম হলো অব্যপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। যেমন সকল গরু হয় চতুষ্পদ, সকল ঘোড়া হয় চতুষ্পদ, সকল গরু হয় চতুষ্পদ, এটি প্রধান আশ্রয় বচন। সকল ঘোড়া হয় চতুষ্পদ, এটি অপ্রধান আশ্রয় বচন। এবং সিদ্ধান্ত হলো সকল ঘোড়া হয় গরু, সকল ঘোড়া হয় গরু। আমরা আশ্রয় বচনের উপরে সিদ্ধান্ত ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সকল ঘোড়া হয় গরু। কিন্তু এখানে যে সমস্যা হয়েছে তা হলো মধ্যপদকে একবারও কোনো আশ্রয় বচনেই ব্যক্ত করা হয়নি। মধ্যপদটি উভয় আশ্রয় বচনেই এ বাক্যের বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে সদর্থক যুক্তি বাক্যের বিধেয় পদটি সবসময় অব্যপ্য থাকে, অর্থাৎ এখানে চতুষ্পদ পদটি উভয় আশ্রয় বচনে অব্যপ্য রয়েছে এবং এই চতুষ্পদ পদটি হলো মধ্যপদ। সুতরাং এই যুক্তি বাক্যে মধ্যপদকে একবারও ব্যক্ত করা হয়নি বলে এখানে অব্যপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। এবার আমরা পরেরটাতে যাই। অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি। সহনমানের নিয়ম অনুযায়ী আশ্রয় বচনের কোনো অব্যপ্য পদকে সিদ্ধান্তে ব্যক্ত করা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করে যদি আশ্রয় বচনের কোনো প্রধান পদকে সিদ্ধান্তে ব্যক্ত করা হয়, তবে যে অনুপপত্তি ঘটবে সেটির নাম হলো অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি। যেমন সকল গরু হয় চতুষ্পদ, কোনো ঘোড়া নয় গরু, অতএব কোনো ঘোড়া নয় চতুষ্পদ। আমরা এখানে দেখছি যে এই বাক্যে চতুষ্পদ পদটি প্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ, এবং প্রধান পদ। এই পদটি একটি নমার্থক যুক্তি বাক্যের বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং পদটি ব্যক্ত হয়ে গেছে। যেখানে প্রধান আশ্রয় বাক্যে পদটি অব্যক্ত ছিল, এই প্রধান পদটি অব্যক্ত ছিল, সিদ্ধান্তে এসে ব্যক্ত হয়ে গেছে। সুতরাং এখানে সহনমানের নিয়মের লঙ্ঘন ঘটেছে। আর এই ধরনের নিয়মের লঙ্ঘনের ফলে যে অনুপপত্তি ঘটে সেই অনুপপত্তির নাম হলো অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি। আমরা এখন পরেরটাতে যাই। অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। সহনমানের নিয়ম অনুযায়ী আশ্রয় বচনের কোনো অব্যপ্য পদকে সিদ্ধান্তে ব্যক্ত করা যাবে না, সেটা আমরা প্রধান পদের ক্ষেত্রে বলেছি। এখন দেখব সেই অপ্রধান পদে যদি কোনো অব্যপ্য পদকে অপ্রধান আশ্রয় বাক্যের অপ্রধান পদ যদি অব্যপ্য থাকে এবং সেটাকে যদি সিদ্ধান্তে ব্যক্ত করা হয়, তবে যে অনুপপত্তি ঘটবে সেই অনুপপত্তির নাম হলো অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। এখন আমরা দেখি যে এই দৃষ্টান্তে সেই সমস্যা ঘটেছে কিনা। আমরা এখন দেখছি যে প্রধান আশ্রয় বাক্যে
বাক্যটি হলো কোনো ঘোড়া নয় দ্বিপদ, আর অপ্রধান আশ্রয় বাক্য হলো সকল ঘোড়া হয় জীব। সকল ঘোড়া হয় জীব। এখানে জীব পদটি হলো অপ্রধান পদ, আর ঘোড়া পদটি হলো মধ্যপদ, আর প্রধান পদ হলো দ্বিপদ। তাহলে আমরা দেখব যে এই অপ্রধান পদটি সবসময় সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। অপ্রধান আশ্রয় বাক্যের অপ্রধান পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখি যে সিদ্ধান্তটি কি ধরনের বাক্য। সিদ্ধান্তটি একটি ই বাক্য, আর আমরা জানি ই বাক্যের উভয় পদই বাক্য, অর্থাৎ এখানে অব্যক্ত প্রধান পদটি সিদ্ধান্তে এসে বাক্য হয়ে গেছে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে যে অনুপপত্তি ঘটে সেই অনুপপত্তির নাম হলো অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি। আমরা অস্বীকৃতিমূলক অনুপপত্তি নিয়ে আলোচনা করব। এটি প্রাকল্পিক সহানুমানের নিয়ম লঙ্ঘনজনিত একটি অনুপপত্তি। প্রাকল্পিক সহানুমানের নিয়ম অনুযায়ী, প্রথম নিয়ম অনুযায়ী পূর্বক স্বীকার করলে অনুপ স্বীকার করতে হবে, তবে বিপরীত ক্রমে নয়। অর্থাৎ আমরা আগে পূর্বক স্বীকার করব, তারপরে অনুপ স্বীকার করব, কিন্তু অনুপ স্বীকার করে আমরা পূর্বককে স্বীকার করব না। যদি অনুপ স্বীকার করে পূর্বককে স্বীকার করি তাহলে যে অনুপপত্তি ঘটবে তার নাম হলো অনুপ স্বীকৃতিমূলক অনুপপত্তি। অনুপ স্বীকৃতিমূলক অনুপপত্তি। যেমন আমরা একটা উদাহরণ দেখি, যদি রহিম পড়াশোনা করে তবে সে পাস করবে। রহিম পাস করেছে, অতএব সে পড়াশোনা করেছে। এখানে আমরা আগেই বলে নিয়েছি যে একটি যুক্তিবাক্যের প্রাকল্পিক যুক্তিবাক্যের দুটি অংশ থাকে। একটি হলো পূর্ব, এইটুকু হলো পূর্ব, আর এইটুকু হলো অনু। এইটুকু হলো পূর্ব, এইটুকু হলো অনু। তো পূর্ব স্বীকার করলে, অর্থাৎ এই অংশ যদি আমরা দ্বিতীয় আশ্রয় বচনে লিখি তাহলে সিদ্ধান্তে এই অংশটুকু আমাদেরকে লিখতে হবে। কিন্তু আমরা এই অংশ দ্বিতীয় আশ্রয় বচনে লিখে অনুপকে আমরা পূর্বককে সিদ্ধান্তে আমরা দিতে পারবো না। যদি এটা দিয়ে থাকি, এটা করে থাকি, তাহলে অনুপপত্তি ঘটবে, এবং এই ধরনের অনুপপত্তির নাম হলো অনুপ স্বীকৃতিমূলক অনুপপত্তি। এখানে আমরা যে কাজটি করেছি সেখানে অনুপ স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে, অর্থাৎ আমরা অনুপকে স্বীকার করে পূর্বককে স্বীকার করেছি। কিন্তু সহানুমানের নিয়ম অনুযায়ী পূর্বক স্বীকার করে অনুপ স্বীকার করতে হবে। পূর্বক স্বীকার করে অনুপ স্বীকার করতে হবে। অনুপ স্বীকার করে আমরা পূর্বক স্বীকার করতে পারি না, করলে অনুপপত্তি ঘটবে, এবং এই ধরনের অনুপপত্তির নাম হচ্ছে অনুপ স্বীকৃতিমূলক অনুপপত্তি। এবার আমরা পরেরটাতে যাই। পরেরটা রয়েছে পূর্বক স্বীকৃতিমূলক অনুপপত্তি, বলে পূর্বক অস্বীকৃতিমূলক অনুপপত্তি। প্রাকল্পিক সহানুমানের দ্বিতীয় নিয়মটি হলো যে অনুপ অস্বীকার করে পূর্বককে স্বীকার করতে হবে। অনুপকে অস্বীকার করলে পূর্বককে অস্বীকার করতে হবে, তবে বিপরীত ক্রমে নয়। অর্থাৎ পূর্বককে অস্বীকার করে আমরা অনুপকে অস্বীকার করতে পারবো না। আমাদেরকে অবশ্যই অনুপকে অস্বীকার করতে হবে দ্বিতীয় আশ্রয় বচনে, এবং সিদ্ধান্তে পূর্বককে অস্বীকার করতে হবে। এই প্রক্রিয়া হলো বৈধ প্রক্রিয়া। এটা না করে যদি আমরা অবৈধ প্রক্রিয়ার দিকে যাই, অর্থাৎ পূর্বককে অস্বীকার করে, অর্থাৎ এই যে রহিম পড়াশোনা করে, যদি রহিম পড়ে তবে সে পাস করবে। আমাদেরকে যদি এখন আমি বলি যে রহিম পড়াশোনা করেনি, তার মানে আমরা আগেই পূর্বককে অস্বীকার করলাম, তারপরে আমরা সিদ্ধান্তে অনুপকে অস্বীকার করলাম। অথচ আমার নিয়মে বলা হয়েছে আগে অনুপকে অস্বীকার করতে হবে, অর্থাৎ সে পাস করেনি সে কথা বলতে হবে, এবং সিদ্ধান্তে বলতে হবে অতএব রহিম পড়াশোনা করেনি।
কিন্তু এখানে দেখা যাচ্ছে পূর্বককে আগে অস্বীকার করেছে, তারপরে অনুপকে অস্বীকার করেছে। এই প্রক্রিয়া কোনো যুক্তিতে যদি এই ধরনের প্রক্রিয়া সংঘটিত হয় তবে সেই যুক্তিতে ভ্রান্তি ঘটবে, এবং এই ভ্রান্তির নাম হলো, এই অনুপপত্তির নাম হলো পূর্বক অস্বীকৃতিমূলক অনুপপত্তি। তো যাই হোক, এতক্ষণ যাবৎ অনুপপত্তির বিষয়ে যারা ক্লাস মনোযোগ সহকারে শুনেছে তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি করোনাকালীন সময়ে এই ক্লাসটি শিক্ষার্থীদের জন্য উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ।